আদায় করে নেবে, কিন্তু আমাদের অধিকার আমরা আমরা চাইছিলাম আমাদের ন্যায্য অধিকার দিয়ে আমাদের বিশেষ ছিল প্রায় 83,000 ভাইবা পরীক্ষার্থী ছিল। সেই 83,000 ভাইবা পরীক্ষার ভিতর আমরা আমাদের উত্তীর্ণ করা হয়েছিল 60,000, কিন্তু আমাদের সনদ থেকে বঞ্চিত করা হয়েছিল প্রায় 20,000 প্লাস, যাদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে মূলত এনটিআরসি কোনোদিনই ভাইবার সনদ কখনো বঞ্চিত করে না। আমরা জানেন যে 1 থেকে 12তম যে নিবন্ধন আছে, সেই নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছিল শুধু রিটেন পরীক্ষা এবং রিটেনের মার্ক অনুযায়ী তাদেরকে সনদ দেওয়া হয়েছিল। আপনারা আরো জানেন যে 13 থেকে 17তম যে নিবন্ধন হয়েছিল, সেই নিবন্ধনে যারা ভাইবা পরীক্ষা দিয়েছিল এবং ভাইবার সময় একটা ভাইবার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, যে ভাইবার অ্যাডমিট কার্ডের ওই অ্যাডমিট কার্ড দিয়ে তারা ভাইবা বোর্ডে প্রবেশ করেছিল এবং তখন তারা ভাইবা বোর্ডে শুধুমাত্র যারা উপস্থিত ছিল প্রত্যেককে সনদ দেওয়া হয়েছিল। কিন্তু 18তম নিবন্ধনে আমরা প্রিলি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, রিটেন পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, এবং আমরা যখন ভাইবা পরীক্ষা দিয়েছি তখন আমাদের ভাইবার আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। যেখানে ভাইবার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি সেখানে তো রিটেনের মার্ক অনুযায়ী তাদেরকে 18তম নিবন্ধনে 60,000 প্লাস তাদেরকে সনদ দেওয়া হয়েছে। তাহলে আমরা যে 20,575 জন তাদেরকে সনদ দেওয়া হয়নি, এই যে সনদ না দেওয়ার কারণটা কি? যেখানে আমরা কখনোই আমরা ভাইবা বোর্ডে ভাইবার অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশই করিনি। রিটেনের মার্ক অনুযায়ী আমরা যাই শুধুমাত্র আমাদের হয়তোবা 2 মিনিট 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড অথবা 45 সেকেন্ড আমাদের প্রশ্ন করে আমাদের এই প্রশ্নটাকে শেষ করে দিয়েছে। তাহলে সেখানে আমরা প্রশ্ন করার পরে সেই উত্তর প্রত্যেকটা আমরা 5টা 6টা 7টা করে প্রশ্ন দেওয়ার পরেও আমাদের সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এই বঞ্চিত করার কারণ কি? ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বঞ্চিত করার কারণ হলো বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 60,000 জাল সনদ আছে, যারা কোনোদিন প্রিলি পরীক্ষা দেয়নি, রিটেন পরীক্ষাও দেয়নি, ভাইবা পরীক্ষাও দেয়নি। শুধুমাত্র টাকার মাধ্যমে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে তারা একটা সনদ নিয়ে এই সনদে বিভিন্ন কমিটির মাধ্যমে তারা প্রতিষ্ঠানে ঢুকেছে। আপনারা আরো আশ্চর্য হবেন যে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় সমগ্র বাংলাদেশে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী পাশ করতে পারেনি। পাশ না করার কারণটা হলো একজন প্রতিষ্ঠানে যখন দক্ষ টিচার থাকে না, অদক্ষ টিচার দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, তখন ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক পাঠদান করায় তিনি নিজে যদি না জানে তাহলে বাচ্চাকে কি শেখাবে? যার কারণে বাচ্চারা না পারে গণিত, না পারে ইংরেজি, না পারে অন্যান্য সাবজেক্ট, যার কারণে তারা এসএসসির পরেই তারা লেখাপড়া থেকে বিনিষ্ট হয়ে চলে যায়। আর লেখাপড়া তাদেরকে ভালো লাগে না এবং তারা লেখাপড়া করে না, বিভিন্ন কর্মতে তারা এক হয়। শুধু কর্মতে না, তারা বিভিন্ন নেশা আক্রান্ত হয়ে যায়। মেয়ে এবং ছেলে উভয় দেখবেন যে তারা 8, 9-এ থাকে, 10-এ উঠতে গেলে তারা টিকটক বিভিন্ন ধরনের ফোন নিয়ে তারা ব্যস্ত থাকে। মূলত হলো একটা প্রতিষ্ঠানে যদি একটা ভালো টিচার থাকে, দক্ষ টিচার থাকে, তাহলে বাচ্চারা কোনোদিনই ওই পথে যাবে না, তারা এসএসসির পর লেখাপড়া করতে যাবে না। লেখাপড়া এমন একটা জিনিস, এটা একটা মানুষের মহব্বত, এটা একটা ভালোবাসার মতন। মানুষ যেমন একজনকে মন দিয়ে যেমন ভালোবাসে, লেখাপড়াটা সেম রকমই। আমাদের মূলত আমাদের এই যে মেধাবী যে আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যতা থাকে, আমাদের সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা তো বঞ্চিত হবো না ইনশাল্লাহ, আমরা আমাদের সনদ অধিকার অর্জন করে ছাড়বো। কারণ আপনারা জানেন যে আমরা যখন 4 জুন রেজাল্ট দেওয়া হয়, সেই 4 জুনের রেজাল্ট দিয়ে তারা পুনরায় আবার 15 জুনের রেজাল্ট 113 জনকে পাস করে 23 তারিখে প্রকাশ করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় সুনির্দিষ্ট ভাবে যে তারা শুধুমাত্র টাকার মাধ্যমে তাদেরকে পাস করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা মেধাবী, আরেকটা বিষয় দেখেন, আমরা রিটেন পরীক্ষা যখন দিয়েছিলাম, আমাদের রিটেনে মার্ক হলো সর্বনিম্ন, এখানে যারা আমরা আছি প্রত্যেকের রিটেনে মার্ক হলো 50, 60, 70, 80 করে মার্ক। ইভেন আমার যদি মনে হয় আমার মার্ক কত, আমার 70+ মার্ক আছে। তাহলে এই মার্ক অনুযায়ী যেখানে 40 মার্কে যাদেরকে সনদ দেওয়া হয়েছে, আপনারা জানেন এখানে ব্যানার আছে, আমাদের এক সহযোদ্ধা মাত্র 40 পায় তাদেরকে সনদ দেওয়া হয়েছে, যেখানে কোনো ভাইবের কোনো মার্কই নাই। এই 18তম নিবন্ধনে শুধুমাত্র 40 পায় তাদেরকে সনদ দেওয়া হয়েছে এবং আমরা এখানে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। তাহলে সে 40 পায় যদি সনদ পায়, তাহলে এখানে যারা 20,575 জন যারা ভাইভাতে প্রেজেন্ট হয়েছিল তারা প্রত্যেকে 40-এর উপর আছে। তাহলে তাদেরকে সনদ দিলে কি কারণ? কারণ যেখানে ভাইবের কোনো মার্কই ইঙ্গিত হয়নি, শুধুমাত্র রিটেনে মার্ক অনুযায়ী তাদেরকে সনদ দেওয়া হয়েছে, সেখানে আমাদেরকে কেন সনদ দেওয়া হবে না? আপনি আরো হতভাগ্য হয়ে যাবেন। আপনাদের বোর্ডে কিরকম বৈষম্য করা হয়েছে দেখেন। আমরা যখন পরীক্ষা দেওয়া শুরু করি, আমাদের এক একটা বোর্ডে 30 জন করে প্রার্থী থাকে, যে 30 জনের ভিতর 29 জনকে ভাইবার সনদ থেকে বঞ্চিত করা হয়েছে, একজনকে শুধু পাস করাইছে। কোন 30 জন বোর্ডের ভিতর মাত্র 3 জনকে পাস করাইছে, 27 জনকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। এখানে যদি আপনারা যদি মনে করেন স্যার আপনাদেরকে ফেল বলা হয়েছে, আমি আগেও বলতেছি এনটাতে কোনো এনটারসির নিয়মে কোনো ভাইভাতে কোনো ফেল বলতে কোনো শব্দ নাই। যেখানে তারা বলতেছে যারা আপনারা ফেল বলছে, এখানে এনটারসির 1 থেকে 17তম নিবন্ধনে যার অতীতে কোনো রেকর্ড নাই যে তারা
শুধুমাত্র এনটিআরসি যে রুলস আছে তারা মনে আছে ওখানে, তারা পিলিতে যদি 40% হয় তাহলে সে কোয়ালিফাই, রিটেনে যদি 40% হয় তাহলে সে কোয়ালিফাই, ভাইভাতে 40% হলে কোয়ালিফাই। আপনারা জানেন যে আমাদের ভাইভাতে শুধুমাত্র 20 মার্কের একটা মার্ক থাকে, যেখানে এসএসসি, এইচএসসি এবং অনার্সের মার্ক যদি আমাদের ফার্স্ট ক্লাস থাকে সেখানে আমরা 12 মার্ক পাবো। তাহলে 12 মার্ক হলে তো আমরা 40% আমাদের হয়ে গেল, সেখান থেকে তো কোনো এক নেই। আরো যেহেতু তারা রিটেনে ভাইবের কোনো মার্ক ইঙ্গিত করেনি, তাহলে তো ওখানে কোনো আর যুক্তি নেই। তাহলে ইতিমধ্যে বোঝা গেল যে তারা আমাদের উপর যে বৈষম্য করেছে, এই বৈষম্য আমরা কোনোদিন মানবো না। আমরা আমাদের বিভিন্ন জায়গায় গেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আল্লাহ তাআলা বলেছে যে আপনার যখন জাহাল হক ওয়াজাতাল বাতে ইন্নাল বাতে কানা যাওকা, সত্য সত্য চিরদিনই সত্য থাকে, মিথ্যা চিরদিন মানে মিথ্যাই থাকে। তা আমরা যখন আমাদের মিথ্যা দ্বারা আমাদের গোপন করতে চাইছিল, আমরা কিন্তু সত্যের আবির্ভাব প্রকাশ করেছি সকলের জায়গায়। আমরা কিন্তু সত্য তুলে ধরেছি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, সব জায়গায় আমরা সত্য তুলে ধরেছি যে আমরা সত্যের জন্য যুদ্ধ করতেছি। আমাদের ন্যায্য অধিকার দেখার পরও তারা বলতেছে যে আমরা যদি পরবর্তী রেজাল্ট দেই তাহলে আমাদের মানহানি হোক, মানে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এক আসবে। সর্বশেষ তারা বার্তা আছে যে শুধু সময় পাস করতেছে, আজকে নয় কালকে, পরশু নয় তরশু দিন, মানে আমাদের 10 দিন 12 দিন পর পর সময় টানে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের শুরু থাকে বলতেছে আপনাদের অমুক, মানে কাল ফেকমন করতেছে, মানে আজকে যদি 12 তারিখ বলে পরে যায় বলতেছে 20 তারিখে আসেন, 20 তারিখে বললে যে 5 তারিখে আসেন, এরকম করে তারা বলেনি যে আপনাদের দিব না। আপনারা এরকম করে সময় পাস করছে। ইতিমধ্যে জানেন যে এরকম সময় পাস করতে করতে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, যেখানে অনেক ভাইয়েরা এখন চাকরিতে জয়েন দিয়ে দিচ্ছে এবং চাকরিও করতেছে। আমাদের এখনো বলতেছে যে আপনাদের চূড়ান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেখানে আসতেছে সেখানে আপনাদের সনদ দেওয়া হবে। এইটা তো মুখে বললে হবে না, আমাদের বাস্তবে দেখতে চাই। আমাদের যেন আমরা বাস্তবে সনদ পাই, এই সনদ পাই আমরা এই প্রেস ক্লাব স্বাস্থ্যকারী। আপনারা জানেন যে এই প্রেস ক্লাবে কুকুর বিড়াল থাকে, এখানে বিভিন্ন ধরনের প্রাণীরা থাকে, এখানে সাপ, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে। সেই পোকামাকড়ের সঙ্গে আমরা যুদ্ধ করে এখানে শুয়ে থাকতেছি। উপরে যখন বৃষ্টি পড়ে আমরা বৃষ্টির নিচে আমরা ভিজে থাকি, আমাদের শরীরে পোশাক টোশাক যা আছে সব ভিজে যায়। আপনারা জানেন যে নিচে আমরা যেখানে বসে আছি এখানে পানির স্রোত যায়, মানে এখান থেকে পানি যায়, পানি ডয়ে যায়, সেখানে আমরা পানির উপর সকলে বসবাস করি। তাহলে একটা মানুষ কখন এরকম বসে থাকে যখন তার উপর কোনো জুলুম করা হয়। আমাদের উপর যে জুলুম করা হয়েছে এই জুলুমটা বাস্তব প্রমাণ পাইছে। আমরা একদিন দুদিন না, আমরা দীর্ঘদিন ধরে এখানে আমরা এখানে 43 দিন ধরে আছি। এবং শুধু এখানে না, বিভিন্ন জায়গাতে এনটিআরসির সামনে, শাহবাগ, বিভিন্ন ধরনের প্রেস ক্লাবে, আরো অনেক জায়গাতে আমরা প্রায় 3 মাস ধরে অবস্থান করতেছি। যে 3 মাস ছিলাম আমরা, এই 3 মাস থাকার পরে আমরা এখানে আজকে 43 দিন ধরে আছি। মূলত এই বিষয়গুলাই হয়। আমার আরো একজন সহযোদ্ধা আছে, যে সহযোদ্ধা আপনাদের আরো সুন্দরভাবে বলবে। দেখেন উনি কিভাবে বলে এবং ওনার মুখে আপনারা শোনেন। নাম হলো আহাদ ভাই, 18তম নিবন্ধনে ভাইবার সনদ থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম, আমি নাহিদ আহমেদ। আমি বেশিক্ষণ কথা না বলে অল্প একটুতেই একটা যুক্তি তুলে ধরতে চাই। 19 লক্ষের এগেনস্টে আমরা প্রিলিতে টিকলাম 4 লক্ষ, এরপরে আমরা রিটেনে টিকলাম 83,000, 80,000 প্লাস। আমাদের ভাইভা নিল 7 মাস যাবত। ইতিপূর্বে ভাইভাতে ফেল শব্দটা ছিল না, 1 থেকে 17তম পর্যন্ত। এই 18তমতে এসে নতুন করে হঠাৎ সিলেবাস চেঞ্জ 1 মাস আগেই। আমরা যে 3 ঘন্টা পরীক্ষায় সারা পৃথিবী লিখতে হয়, এখানে শুয়ে আছে এক একটা ম্যাজিস্ট্রেট, এখানে আমাদেরকে ফেল করালো 23,000। যখন আমরা আন্দোলন, অনশন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি, রিট, কেস কাচারি করলাম, তখন আমাদের সাবেক এনটিআরসির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান উনি বললেন যে আমরা যোগ্য প্রার্থী পাই নাই, বিধায় সনদ দিই নাই। যেখানে 1,08,000 পোস্ট ফাঁকা, সেই ক্ষেত্রে আমরা রিটেনে টিকছি অনলি 83,000, 80,000 প্লাস। এইবার 60,000 সনদ পেল। 60,000 সনদ পাওয়ার পর চূড়ান্তভাবে সুপারিশ করলো 40,000-কে। এইবার যখন এই 20,000 যখন বলে যে আমাদের কেন সুপারিশ করা হলো না, আমরা বঞ্চিত হলাম কেন, এইবার ওনারা আমাদের এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে আমাদের রাজস্বের অভাব, আমাদের অর্থনৈতিক সংকটের কারণে আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি নাই। তো ছোট্ট একটা কথা, যদি অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষক নিয়োগ দিতে না পারে, তাহলে আমরা তো 80,000 প্লাস রিটেনে টিকছি,
এই যে 20,000 সুপারিশ বঞ্চিত, আমরাও আজ সনদ পেয়ে সুপারিশ বঞ্চিত থাকতাম, আমাদের একটা সান্ত্বনা থাকতো। কিন্তু মূল কারণটা হচ্ছে 83,000-এর যখন রিটার্ন টিকে 7 মাস ধরে ভাইবা নেয়, তখন থেকেই মোবাইলে কন্ট্যাক্ট শুরু হয়েছে। একটা গুজব ছড়িয়েছে, একটা রিউমার ছড়িয়েছে যে এখানে মিনিমাম এত % ফেল করা হবে। তো যে সমস্ত মেধাবী স্টুডেন্টগুলা 90 মার্কসের এবং 100 মার্কের অ্যান্সার দিয়েছে, তারা কোনোদিন কোনো কন্ট্যাক্টে যায় নাই আমাদের রেজাল্ট আসবে। আর যারা 40 পাওয়াগুলা, তারা ঠিকই কন্ট্যাক্ট করছে। এই কারণে আমাদেরকে 20,000 বাদ দেওয়া হয়েছে। ওখানে একটা ব্যবসা গেছে। এইবার যারা সনদ পেয়েছে 60,000, এখানে আবার একটা গুজব ছড়িয়েছে এনটিএসসি থেকে যে সবাইকে সুপারিশ দেওয়া হবে না। যখনই বললো যে 30% সুপারিশ দেওয়া হবে না, তখন আবার কন্ট্যাক্ট শুরু হয়েছে যে আমরা সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না। এই পর্যায়ে এসে যেখানে বাংলাদেশের বুকে চাকরি একটা সোনার হরিণ, এক একটা পার হেড লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছে যে আমি সনদ পেয়েছি, আমি সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না। তা এই যে ধাক্কায় যে ব্যবসাটা করছে, এই ব্যবসার কারণে আমরা আজকে বৈষম্যের শিকার। এখানে আমরা বারবার বুঝিয়ে বলেছি, আমাদেরকে আশ্বস্ত করেছেন, এলিট ক্লাস পার্সোনালিটি হয়ে ওদের মুখের কথার কোনো দামই নাই। ওনারা জানে আজকে 12 তারিখ মহাসমাবেশ, তারপরে আজকে আমাদেরকে ডেট দিয়েছে দেখা করার জন্য, দিয়ে আবার আজকে বলছে যে না, আজকে সমস্যার কারণে আমরা দেখা করতে পারলাম না, জাস্ট কালক্ষেপণ। তো এই যে অত্যাচার, আমরা যে অত্যাচারিত হয়েছি, আমাদের বোনেরা, আমাদের ভাইরা দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় এখানে শুয়ে আছে। অত্যাচারিত ব্যক্তির নীরব আর্তনাদ যখন আকাশের সপ্তস্তর ভেদ করেও উপরে উঠে যায়, তখন অত্যাচারীর জন্য উপর থেকে আর সুফল বয়ে আসে না, বরং কুফলই বয়ে আসে। তো যা হোক, এই সব কিছু থেকে আমরা পূর্ববর্তী আমলে যে সমস্ত আমাদের দেশের নেতারা, লিডাররা দেশ শাসন করেছে, পরবর্তীতে শোষিত হয়েছে কিছু কিছু, এই ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলেও মনে হয় আমরা কিছুটা কনসাইন, আমাদের বিবেক জাগ্রত হয়, চেতন হয়। কিন্তু একটা কথা হচ্ছে যে ইট ইজ ফ্রম হিস্ট্রি উই লার্ন দ্যাট উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি। ইতিহাসের শিক্ষা এই যে আমরা ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ হাফেজ। এটা আসবে, পাবো আমরা। দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের প্রতিবাদ এবং সনদ প্রদানের দাবিতে আজ দ্বিতীয় দফায় আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে এবং 43তম দিনের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দ দীর্ঘদিন থেকে সনদের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখনো তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু তারা অনড়। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 20,000 প্রার্থীকে ভাইভায় অকৃতকার্য দেখানো হয়েছে। তারাই এখানে তারা সনদের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি এবং এখানে অনেকেই বিভিন্ন জেলা থেকে এখানে অনশন কর্মসূচি পালন করতে এসেছিলেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম ভুইয়া। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম ভুইয়া 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা সনদ বঞ্চিত প্রার্থী। আমরা অনেকদিন যাবৎ মাঠে অবস্থান করতে এসেছি। কখনো আমরা শাহবাগে, কখনো আমরা এনটিএসসি
অফিসের সামনে, কখনো আমরা প্রেস ক্লাবে, কখনো সচিবালয়ে। আমাদের বিষয়টা 4 মাস যাবৎ আমরা এভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পার করতে আছি। এখনো পর্যন্ত আমাদের বিষয়টা সরকারের উপর মহল থেকে সুরাহা করা হয় নাই। কেন আমরা কি এই দেশের নাগরিক না? আমরা এই রাষ্ট্রের নাগরিক না? আমরা তো বহিরাগত কচুরিপনার মতো রাষ্ট্রের মধ্যে বেশি আসছি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমাদেরকে ভাইবা থেকে চরম বৈষম্য করে বাতিল করা হয়েছে, দুর্নীতি করে বাতিল করা হয়েছে। যেদিন ভাইবা পরীক্ষার রেজাল্ট দেয় 4 জুন, সেদিন এনটিএসসি চেয়ারম্যান ডিএমপি কমিশনারের কাছে এক্সিট চাইছে, পুলিশের নিরাপত্তা চাইছে। তো একজন চেয়ারম্যান স্বাধীন দেশে যদি রেজাল্ট দেওয়ার সময় পুলিশের নিরাপত্তা চায়, তাহলে আপনারা বুঝেন যে কত বড় ধরনের দুর্নীতি এবং আমাদেরকে বৈষম্য করে ফেল করানো হয়েছে। আর উনি রেজাল্ট দিয়ে 1 মাস পর্যন্ত অফিস করে নাই। তাহলে 1 মাস উনি কোথায় ছিল? দেশবাসীর কাছে আমাদের বিচার, আপনারা এটা দেখবেন। আমাদেরকে 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষা থেকে চরমভাবে বৈষম্য করে আমাদেরকে বাতিল করা হয়েছে। আমরা এটার সুরাহা চাই। আমরা কখনো সচিবালয়, কখনো প্রেস ক্লাব, কিন্তু আজ পর্যন্ত সচিব ম্যাম আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের আশ্বাস পূরণ করতে পারে নাই। এখনো সচিব ম্যামের আশ্বাসে আমরা আছি। আশা করি আপনি আমাদেরকে এই বিষয়টা সুরাহা করে আমাদেরকে 18তম নিবন্ধনের সনদ দিয়ে 6ষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে শিক্ষকতার মহান পেশায় সুযোগ দান করবেন এবং 20,000 প্রার্থীকে আপনারা একেবারে 20,000 প্রার্থীকে রাষ্ট্রের বাইরে ফেলে দিবেন না। আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমরা 20,000 গ্রাজুয়েশন পাস। আপনারা যদি 20,000 জনকে চাকরি দিতে না পারেন, তাহলে তো রাষ্ট্র ব্যর্থ, সরকার ব্যর্থ। আমরা তো রাজনৈতিক সরকার যারা থাকে তারা বিভিন্ন প্রশাসনের রাজনৈতিক কলা কৌশলে রাজনৈতিক কারণে বাতিল দেয়। আমরা তো ডক্টর ইউনূস স্যারের কাছে এটা আশা করি নাই। 5 আগস্টের পর থেকে আমরা এরকম কল্পনাও করতে পারি নাই যে আবারও সে বৈষম্যই রয়ে গেল। আমরা চাই স্যার, আপনি সকলের শ্রদ্ধাভাজন, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট, আপনার প্রতি সকলের আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে। আপনি আমাদের 20,000 জনকে সনদ দিয়ে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত করবেন। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসার এবং ইউনিভার্সিটির গ্রাজুয়েশন পাস করা আছে। কেউ এখানে দুর্বল নয়। আমাদেরকে বলছে যে এক্সটার্নাল আমরা দুর্বল। দেখেন, আমরা 19 লক্ষ প্রার্থীকে ফেল করিয়ে আমরা 8 লক্ষর মধ্যে আসছি। লিখিত পরীক্ষা পিলিতে পাস করছি, লিখিত পরীক্ষা দিছি আমরা 8 লক্ষ। 8 লক্ষর মধ্যে পাস করাইছে 83,000। তাহলে আমাদের যদি আউট নলেজ, আউট জ্ঞান, এক্সটার্নাল না থাকে, তাহলে আমরা 8 লক্ষের মধ্যে কিভাবে আমাদের নিজেদের স্থান 83,000-এর মধ্যে করে নিলাম? এটা আসলে ওনারা যে দুর্নীতি করছে, বৈষম্য করছে, এটার জন্য ওনারা এই কথা বলে। আসলে আমরা এক্সটার্নালও পারদর্শী, এখানে কেউ অযোগ্য নেই, এখানে সকলেই যোগ্য, সকলের যোগ্যতার ভিত্তিতে। আর যেখানে ভাইবার মার্ক কাট করা হয় নাই সনদের মধ্যে চাকরির জন্য, লিখিত পরীক্ষার মার্কে তারা 40 মার্কে ঠিক আছে, 50ও ঠিক আছে, 60ও ঠিক আছে, সর্বনিম্ন 40 যারা পাইছে তাদেরকে ভাইভাতে পাস করে সুপারিশও করছে, চাকরিও হয়েছে। তাহলে আমরা তো ইনশাল্লাহ 40 কোন অন্তত 60 থেকে 65 পাবো। তাহলে লিখিত পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে যদি নিয়োগ হয়, তাহলে আমরাও তো লিখিত পাস করছি। আমাদেরকে কেন বৈষম্যভাবে বাতিল করা হলো? এটা রাষ্ট্রের কাছে আমরা জবাব চাই। আর আমাদের আমরণ অনশন চলমান আছে। আমাদের অনশন ভাঙ্গিয়ে আমাদের ন্যায্য অধিকার সনদ দিয়ে এবং বিশেষ গণবিজ্ঞপ্তির সুযোগ দান করে আমাদেরকে শিক্ষকতার মহান পেশায় সুযোগ দান করবেন। সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে
প্রথমে বলতে চাই, যেখানে 1,822,টি শূন্য পদ থাকার পরও আমাদেরকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। আমাদেরকে আমরা 18 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে 83,000 এখানে এসেছি। আমরা প্রথমে 18 লক্ষ ক্যান্ডিডেট প্রিলি পরীক্ষা দেই। প্রিলি পরীক্ষায় আমরা 4,85,000 উত্তীর্ণ হই। এই 4,85,000 থেকে আবার রিটেন পরীক্ষা দেই। রিটেনে আমরা 83,000 উত্তীর্ণ হই। এই 83,000 আমরা ভাইবা দেই। এই 83,000 ভাইবা দিয়ে 60,500 জনকে পাস করিয়েছে, আর আমাদেরকে অন্যায়ভাবে ফেল করিয়েছে। এই ফেল কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমরা ভালো মানের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি। আমি রাষ্ট্রের কাছে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ম্যাডাম, NTRC এর স্যার, তাদেরকে বলতে চাই, আমাদেরকে আপনারা সনদ দিন, সনদ দিয়ে আমাদেরকে চাকরি করার সুযোগ দিন। আমরা 90% ভাই বোন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসেছি। আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তারা আমাদের দিকে চেয়ে আছেন। সন্তান পড়াশোনা করে সংসারে হাল ধরবে, চাকরি করবে, মা বাবার মুখে দুটো ডাল ভাত তুলে দিবে। ছোট ভাই বোনগুলো আছে, তারা আমাদের দিকে চেয়ে আছে, বড় ভাই আপা চাকরি করবে, তাদের পড়াশোনার খরচ যোগাবে। এইভাবে আমাদের পরিবার আমাদের দিকে চেয়ে আছে, কিন্তু আমাদেরকে এই অন্যায়ভাবে ফেল করিয়েছে। এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যেখানে শূন্য পদ আছে 822টি, 1,822,টি, সেখানে এতগুলো শূন্য পদ থাকার পরও কেন আমাদের সাথে এই অন্যায় করা হয়েছে? আমি এই রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আমরা ভালো পরীক্ষা দিয়েছি, তারপরও আমাদেরকে অন্যায়ভাবে ফেল করিয়েছে। এই ফেল আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি আবারও বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ম্যাডাম রেহানা পারভিন ম্যাডাম, NTRC এর স্যার, তাদের কাছে আমি আকুল আবেদন করি, তারা আমাদেরকে সনদ দিন, সনদ দিয়ে আমাদেরকে চাকরি করার সুযোগ করে দিন। না হলে আজ 43তম দিন চলতেছে আমাদের অনশনের। আমাদেরকে যদি আপনারা সনদ না দেন, তাহলে আমরা কিন্তু আমারও অনশন চালিয়ে যাব। যতদিন আপনারা আমাদেরকে সনদ দিবেন না, ততদিন আমাদের এই অনশনের কার্যক্রম চালিয়ে যাব। আমরা এই অনশন ভাঙব না। এই বলেই আমি শেষ করছি আমার কথা। আমাদের যে সনদটা আমরা যে অধিকার ছিল, সেই সনদটা ফিরে দেওয়া হোক। আমরা প্রায় 4 মাস ধরে আমরা আসসালামু আলাইকুম। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা থেকে বৈষম্য শিকার হয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সনদ বঞ্চিত প্রার্থীরা আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। আজকে আমাদের 43তম দিন চলে। এর মধ্যে আমরা 17 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অনশনে ছিলাম। তখন আমার অনেক ভাই ও বোনেরা, আমি সহ ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলাম। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা মৃত্যুর শয্যায় চলে গিয়েছিলাম। এমন অবস্থায় আমরা আমাদের সকল মেডিকেল ডকুমেন্টগুলো নিয়ে শিক্ষা সচিব ম্যাডাম রেহানা পারভিন ম্যামের সাথে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন, আমি রেহানা পারভিন ম্যাম, আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনারা আজকে থেকে অনশন ভঙ্গ করেন। আগামী 25 সালের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তালিকা নিয়ে যারা সনদধারী আছে, সুপারিশ বঞ্চিত, তাদের সাথেই আমি আপনাদের একটা ব্যবস্থা করব। কিন্তু দেখা গেছে আমরা তার কথার উপরে সম্মান রেখে আমরা সেদিন অনশন ভঙ্গ করেছিলাম। কিন্তু আজকে 20 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরে তার কথার আমরা বাস্তবায়ন এখনো পাইনি, আর তার সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি। আমরা শিক্ষা সচিব রেহানা পারভিন ম্যামকে সম্মান করি, তিনি একজন সম্মানী ব্যক্তি। আশা রাখছি
করছি তিনি আমাদের তার কথা তিনি বাস্তবায়ন করবেন। আমাদের এখানে আমরা একটাই দাবিতে আবার পুনরায় অনশনে বসছি। গতকাল থেকে আমরা অনশন করছি, এখনো পর্যন্ত আমরা ভাত পানি কিছু কেউ পানাহার করিনি। আমাদের এখানে ভাইদের অবস্থা অনেক খারাপ। দেখেন যে সেলাইন টানানো ছিল, অনেকে সেলাইন শেষ হয়েছে, একটু সুস্থ অনুভব করছে, তারা বসছে। আমি নিজেও শরীর অসুস্থ। আমাদের এখানে একটাই দাবি, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত ভাইবার কোনো মার্ক সার্টিফিকেট যুক্ত করা হয় নাই, লিখিত নাম্বারের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, সেহেতু আমরা তো এখানে সবাই লিখিত উত্তীর্ণ হয়েই ভাইবা দিতে এসেছিলাম। আমরা সবাই লিখিত পাস, সেহেতু আমরা একটা সনদের দাবি রাখি। সনদ আমাদের দাবি হলো আমাদেরকে সনদ প্রদান করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হোক। সেখানে যদি আমাদের মার্ক ভালো থাকে তাহলে আমরা চাকরি পাবো, না হলে চাকরি পাবো না। তখন আমরা কি করব, সার্টিফিকেটটা নিয়ে আমরা একটা ভালো প্রাইভেট প্রতিষ্ঠানে, আমি লেকচারের পদে ভাইবা দিয়েছিলাম, একটা ভালো প্রতিষ্ঠানে আমি হলো লেকচারার হিসেবে জয়েন করে প্রাইভেট কলেজে আমি আমার রুটি রুজির ব্যবস্থা করতে পারবো। এই জন্যই যেটা আমি অর্জন করেছি, 19 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, সেহেতু একটা সনদের দাবিদার আমি সনদের দাবি রাখতে পারি। আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি, সেহেতু আমাকে একটা সনদ প্রদান করা হোক। আপনারা ইতিমধ্যে দেখবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে এনটিআরসি কর্তৃক সনদধারীদের অগ্রাধিকার। সেহেতু আমি বলবো শিক্ষা সচিব ম্যাডাম, আপনারা তো সব সারা বাংলাদেশের খবর আপনারা দেখেন, একটা সনদ দিলে যদি একটা অসহায় সন্তানের, গরিব শিক্ষিত সন্তানের যদি রুটি রুজির ব্যবস্থা হয়, তাহলে তো আপনার সেখানে সাহায্য করার কথা। সেটা আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা শিক্ষিত সমাজ, আমাদেরকে একটা পরিচয় দিন। আমরা শিক্ষক হতে চাই, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা সনদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদেরকে একটা সনদ প্রদান করে আমাদেরকে এই অসহায় জীবন যাপন থেকে মুক্তি দিন। আসসালামু আলাইকুম। এবারে সনদ দিয়েছে তাতে ভাইবার মার্কস নেই, তাহলে আমাকে কেন ফেল করা, এটা অবশ্যই হাইলাইট করো। ফেল বলা যাবে, ফেল শব্দ ইউজ করা যাবে না। আসসালামু আলাইকুম। আমি 18তম সনদ বঞ্চিত একজন সহযোদ্ধা। আমরা যেহেতু এনটিআরসি যেহেতু সনদ দেয় রিটেনের মার্ক অনুযায়ী, এজন্য আমরা দাবি করছি আমরা যেহেতু রিটেনে পাস, আমরা সনদের যোগ্যতা রাখি। এজন্য আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। যেহেতু আপনার এনটিআরসি যে আমাদের ভাইভাতে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে, এই ভাইবার কোনো অ্যাডমিট কার্ড ছিল না এবং ভাইবার মার্ক সার্টিফিকেটে যোগ হয়নি, তাহলে আমাদেরকে কেন বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া হলো এবং আমাদেরকে কেন সনদ বঞ্চিত করা হলো? আমাদের ন্যায্য দাবি, আমরা সনদ চাই। যেহেতু এনটিআরসি জাতীয় মেধা তালিকা করে এবং নিয়োগ দেয়, সেটা হচ্ছে রিটেনের মার্ক অনুযায়ী। ভাইবার মার্ক কোথাও কোনো কাজে লাগে না এবং হচ্ছে ভাইবার মার্ক কোথাও সার্টিফিকেটের যোগই হয়নি, তাহলে আমাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে? আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমরা যতক্ষণ পর্যন্ত সনদ না পাবো আমরা কিন্তু এই রাজপথ ছাড়বো না। আজকে প্রেস ক্লাবে অবস্থান হচ্ছে আমাদের 42 দিন। এর আগে আমরা রাস্তায় 3 মাস আন্দোলন করেছিলাম। আর আপনারা জেনে থাকবেন, আমরা গত শুক্রবার একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা হচ্ছে আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। শনিবার থেকে, গতকাল থেকে আমরা আমরণ অনশনে আছি। আপনারা দেখে থাকবেন, আমাদের 4-5 জন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে এবং অনেকে অসুস্থ আছে, হয়তো আমাদের হসপিটালে তাদেরকে অ্যাডমিট করতে হবে। আমাদের একটাই দাবি হচ্ছে আমরা সনদ চাই, এটাই আর কি। সকলকে ধন্যবাদ। ভাইয়া কথা বলার
দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের প্রতিবাদ এবং সনদ প্রদানের দাবিতে আজ দ্বিতীয় দফায় আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে স্যালাইন সেট করা আছে, অনেককে স্যালাইন দেওয়া হয়েছে, অনেকে বেশ অসুস্থ। এখানে যারা আছেন শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাকে সাথে নিয়ে কিন্তু অনেকে এখানে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভাতে তাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে এবং এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু লিখিত পরীক্ষায় অনেকেই 60-এর ঊর্ধ্ব নম্বর পাবেন বলে প্রত্যাশা করছেন। আমরা কিন্তু তেমনটি শুনছি। প্রিয় 18তম সনদ বঞ্চিত ভাইয়েরা বোনেরা, আজকে আমরা প্রথমবারের মতো অনশন করছিলাম। 22 তারিখ পর্যন্ত আমাদের অনশন ছিল। তখন